রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পোর ড্যাড বইটা তো বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের টাকা নিয়ে ভাবনাচিন্তা একেবারে নাড়িয়ে দিয়েছে। দেখুন, এই বইটা কিন্তু টাকা রোজগারের কোনো শর্টকাট ফর্মুলা নিয়ে নয়, বরং এটা হলো টাকা নিয়ে আমাদের যে মানসিকতা, যে মাইন্ডসেট, সেটাকে বদলে ফেলার একটা গাইড। চলুন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়েই কথা বলা যাক। তো আলোচনাটা শুরু করার আগে একটা সহজ প্রশ্ন। কখনো কি মনে হয়েছে কেন কিছু মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও সারা জীবন একটা আর্থিক চাপের মধ্যে থাকে, আর অন্যদিকে কিছু মানুষ হয়তো অনেক কম কাজ করেও ধনী থেকে আরও ধনী হতে থাকে? এই সহজ প্রশ্নের উত্তরটাই কিন্তু বইটার মূল ভিত্তি। রবার্ট কিওসাকির জীবনে দুজন বাবা ছিলেন। একজন তার নিজের বাবা, যাকে তিনি কুয়োর ড্যাড বা গরিব বাবা বলতেন। তিনি খুব উচ্চশিক্ষিত ছিলেন আর একটা নিরাপদ চাকরিকেই জীবনের সবকিছু মনে করতেন। আর অন্যজন ছিলেন তার বন্ধুর বাবা, অর্থাৎ রিচ ড্যাড বা ধনী বাবা, যিনি ঝুঁকি নিতে ভয় পেতেন না। তিনি বিশ্বাস করতেন টাকার পেছনে না ছুটে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাতে হবে। এই দুই ধরনের চিন্তাভাবনাই কিন্তু পুরো বইটার আসল চালিকা শক্তি। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় পার্থক্যটা। বইয়ের মূল কথাটাই হলো এটা: গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষ নিজেদের সময় আর শ্রম বিক্রি করে টাকা উপার্জন করে, কিন্তু ধনীরা এমন একটা সিস্টেম বা ব্যবস্থা তৈরি করে যেখানে টাকা নিজে থেকেই আরও টাকা তৈরি করতে থাকে। এই একটা চিন্তার বদলেই কিন্তু আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ। তাহলে প্রশ্ন হল, বেশিরভাগ মানুষ কেন ধনী হতে পারে না? কারণ তারা একটা চক্রের মধ্যে আটকে পড়ে। কিওসাকি এই চক্রটার নাম দিয়েছেন র্যাট রেস বা ইঁদুর দৌড়। চলুন দেখি এই চক্রটা আসলে কিভাবে কাজ করে। এই চক্রটা আমাদের সবার খুব পরিচিত। প্রথমে একটা চাকরি খোঁজা হয়, তারপর মাস শেষে বেতন আসে, আর সেই বেতনটা দিয়েই বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, ফোনের বিল, নানা রকম ইএমআই আর অন্য সব খরচ মেটানো হয়। রেজাল্ট কি দাঁড়ায়? মাস শেষ হবার আগেই টাকা শেষ, আর আবার সেই বেতনের জন্য অপেক্ষা করা। এটা একটা এমন চক্র যেখান থেকে বের হওয়া সত্যি খুব কঠিন। রিচ ড্যাডের মতে দুটো প্রধান অনুভূতি মানুষকে এই চক্রে আটকে রাখে। প্রথমটা হলো ভয়, এই যেমন চাকরিটা চলে যাওয়ার ভয়, সময় মতো বিল দিতে না পারার ভয়। আর দ্বিতীয়টা হলো লোভ, মানে আরও বড় একটা বাড়ি, একটা নতুন গাড়ি বা আরও ভালো একটা লাইফস্টাইলের ইচ্ছা। এই ভয় আর লোভের কারণেই মানুষ একটা নিরাপদ চাকরির বাইরে আর কিছুই ভাবতে পারে না। বেশ, তাহলে এই ইঁদুর দৌড় বা র্যাট রেস থেকে বের হওয়ার উপায়টা কি? কিওসাকি বলছেন এর জন্য সবচেয়ে জরুরি যে নিয়মটা জানতে হবে সেটা হলো সম্পদ বা অ্যাসেট এবং দায় বা লায়াবিলিটির মধ্যেকার পার্থক্যটা বোঝা। এটাই এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাজের শিক্ষা। অ্যাসেটের সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। অ্যাসেট হলো এমন যে কোনো জিনিস যা নিয়মিতভাবে পকেটে টাকা ঢোকায়, যার জন্য সবসময় সক্রিয়ভাবে কাজ করার দরকার হয় না। যেমন ধরুন কোনো বাড়ি থেকে পাওয়া ভাড়া, স্টক মার্কেট থেকে পাওয়া ডিভিডেন্ড বা কোনো ব্যবসা থেকে আসা লাভ। আর লায়াবিলিটি, সেটা হলো ঠিক এর উল্টো। মানে লায়াবিলিটি এমন একটা জিনিস যা পকেট থেকে নিয়মিত টাকা বের করে নিয়ে যায়, যেমন গাড়ির জন্য দেয়া মাসিক কিস্তি, ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া কোনো লোন বা এমন কিছু যার পেছনে রক্ষণাবেক্ষণের জন্য ক্রমাগত খরচ লেগেই থাকে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন যে বাড়িতে নিজে থাকা হয় এবং তার জন্য ব্যাংকে প্রতি মাসে ইএমআই দিতে হয়, সেটা কিন্তু একটা লায়াবিলিটি, কারণ এটা পকেট থেকে টাকা বের করে নিচ্ছে। কিন্তু যদি একটা বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে সেটা একটা অ্যাসেট, কারণ প্রতি মাসের ভাড়া পকেটে টাকা নিয়ে আসছে। একইভাবে ব্যক্তিগত ব্যবহারের গাড়িও একটা বড় লায়াবিলিটি। অনেকেই আছেন যারা খুব দামি ফোন বা গাড়ি কিস্তিতে কিনে ভাবেন যে তারা খুব ধনী একটা জীবনযাপন করছেন। কিন্তু রিচ ড্যাডের দর্শন অনুযায়ী যদি কোনো জিনিস কেনার পর সেটার জন্য পকেট থেকে ক্রমাগত টাকা বের হতেই থাকে, তাহলে সেটা আসলে একটা দায়, আর এই দায় মানুষকে আরও গরিব বানিয়ে দেয়। সুতরাং ধনী হওয়ার মূল সূত্রটা তাহলে কি দাঁড়ালো? সূত্রটা হলো আয় থেকে প্রথমে খরচ না করে সেই টাকা দিয়ে অ্যাসেট বা সম্পদ তৈরি করা, এরপর সেই অ্যাসেট থেকে যে নতুন আয় হবে তা দিয়ে আবার নতুন অ্যাসেট কেনা। এইভাবে ধীরে ধীরে যখন অ্যাসেটের তালিকা বাড়তে থাকে, তখন একসময় অ্যাসেট থেকে আসা আয় খরচের চেয়ে অনেক বেশি হয়ে যায়। তো থিওরি তো অনেক বোঝা গেল, কিন্তু বাস্তবে এটাকে কাজে লাগাতে গেলে কি প্রয়োজন? এর জন্য দরকার সঠিক মানসিকতা আর কিছু জরুরি দক্ষতা। চলুন এবার সেটাই দেখা যাক। রিচ ড্যাডের একটা খুব বিখ্যাত উপদেশ হল, বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে শুধু কত বেতন পাওয়া যাচ্ছে সেদিকে না তাকিয়ে এমন কাজ করা উচিত যেখান থেকে মূল্যবান কিছু শেখা যায়। টাকা হয়তো তখন কম আসবে, কিন্তু যে দক্ষতাটা অর্জন করা যাবে সেটাই ভবিষ্যতে বহুগুণ বেশি আয় এনে দেবে।
তাহলে কোন দক্ষতাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? কিওসাকি বলছেন কয়েকটা জিনিসের কথা, যেমন বিক্রয় বা সেলস করার ক্ষমতা, মার্কেটিং, মানুষের সাথে ঠিকভাবে কথা বলার দক্ষতা বা কমিউনিকেশন, আর অবশ্যই টাকা পয়সার জ্ঞান মানে ফিন্যান্স। এই স্কিলগুলো শুধু চাকরি নয়, বরং নিজের ব্যবসা শুরু করতে বা সঠিক জায়গায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। বিনিয়োগ করা বা নতুন কিছু শুরু করার পথে সবচেয়ে বড় বাধা কিন্তু টাকা নয়, আসল বাধাটা হলো ভয়। বেশিরভাগ মানুষই ঝুঁকি নিতে ভয় পায়। তারা ভাবে, যদি টাকাটা লস হয়ে যায়, যদি আমি ব্যর্থ হই, বা লোকে কি বলবে, এই ভয়গুলোই আসলে তাদের আটকে রাখে। তাহলে এই ভয়ের প্রতিকার কি? বইয়ের একটা বিখ্যাত উক্তি এর উত্তর দিয়ে দেয়। ব্যর্থতাকে শেষ কথা হিসাবে না দেখে এটাকে শেখার একটা সুযোগ হিসাবে দেখতে হবে। যত তাড়াতাড়ি কেউ ভুল করে সে তত দ্রুত শেখে এবং সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যায়। তাহলে একক্ষণের আলোচনার সারমর্ম কি? চলুন এক নজরে দেখে নিই। 1 নম্বর, মানসিকতাই আসল সম্পদ। 2 নম্বর, শুধু বেতনের উপর নির্ভর না করে নিজের অ্যাসেট কলাম বা সম্পদের তালিকা তৈরি করতে হবে। 3 নম্বর, এমন কিছু দক্ষতা অর্জন করতে হবে যা দীর্ঘমেয়াদে কাজে লাগবে। আর সবশেষে 4 নম্বর, ভয়কে জয় করে ছোট করে হলেও পদক্ষেপ নিতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, শুধু বড় বড় পরিকল্পনা করলেই হবে না, কারণ ভবিষ্যৎ কালকের কাজের ওপর নির্ভর করে না, বরং আজকের কাজের দ্বারাই তৈরি হয়। আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপটা আজই নিতে হবে। সব আলোচনার শেষে সেই মৌলিক প্রশ্নটা কিন্তু থেকেই যায়, মানুষ কোন পথে হাঁটবে? সারা জীবন টাকার পেছনে দৌড়াবে, নাকি এমন একটা ব্যবস্থা তৈরি করবে যেখানে টাকা তার জন্য কাজ করবে? সিদ্ধান্তটা শেষ পর্যন্ত প্রত্যেকের নিজের।